প্রিয় এইচএসসি ২৫-এর মানবিক বিভাগের শিক্ষার্থীরা, দেখতে, দেখতে আমরা ঠিক সেই পর্যায়ে এসে পৌঁছে গেছি, যখন তোমাদের বোর্ড পরীক্ষার বাকি আর মাত্র ১০ দিন। এই ১০ দিনে কেমন হওয়া উচিত প্রস্তুতি? কিভাবে মানসিক দুশ্চিন্তাগুলোকে একদম দূরে সরিয়ে দিয়ে তোমাদের প্রস্তুতি এমনভাবে শানিত করা উচিত, যাতে করে তোমরা বোর্ড পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারো, সে বিষয়ে আজকে গল্প করব তোমাদেরই আগের ২০২৪ সালে যারা বোর্ড পরীক্ষা দিয়েছে এবং সফলতার সাথে খুব ভালো একটা রেজাল্ট অর্জন করেছে তাদের সাথে। স্বাভাবিকভাবেই তোমাদের এই সময়ে নানান দুশ্চিন্তা আসতে পারে। যেমন প্রস্তুতি কিভাবে গোছাতে হবে, সিলেবাস কিভাবে কমপ্লিট করতে হবে, কিভাবে পরীক্ষার হলে নিজের প্রস্তুতিটাকে 100% উপস্থাপন করে দিয়ে এসে খুব ভালো নম্বর অর্জন করতে হবে। এরকম আরো হাজারটা দুশ্চিন্তা নিয়ে আজকে কথা হবে। সবার আগেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের যে মানসিক দুশ্চিন্তা, সেই জায়গাটা কিভাবে করে তোমরা কাটিয়ে উঠতে পারো সেই ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারে কথা বলার জন্য আমি সবার আগে চলে যেতে চাই আশরাফের কাছে। আশরাফ। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আশরাফুর রহমান। আমি ২০২৪ বর্ষে নটরডেম কলেজ থেকে বোর্ড পরীক্ষা দিয়েছি। এখন বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আসলে এইচএসসি পরীক্ষা এটা আসলে কোনো নতুন নয়। কারণ আমরা কিন্তু আমাদের এই পর্যন্ত ধাপে আরো অনেক পরীক্ষা দিয়ে এসেছি। তো এই সেটআপের সাথে কিন্তু আমরা মোটেও নতুন নয়। একটা কথা হয় যে আমাদের যেহেতু আর ১০ দিন পরীক্ষা বাকি, আমরা মনে করি যে আমাদের সিলেবাস হয়তো আমরা এখনো কমপ্লিট করিনি। আরো হয়তো কিছু অংশ বাকি আছে। বাট সত্যি কথা হচ্ছে যে আসলে কোনো স্টুডেন্টেরই কিন্তু পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয় না। এবং এটা আসলে করা সম্ভবও না। কিছু না কিছু ঘাটতি আসলে থেকেই যায়। হুম। তো আমার মনে হয় এই মুহূর্তে সেই বিষয়ে আসলে ফোকাস না করাই উচিত। ওকে। বরং আমরা যদি আমাদের টেস্ট পেপার এনালাইসিস করি, আমরা দেখব আমাদের সিলেবাসের সম্পূর্ণ জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না। দেখা যায় কিছু ইম্পোর্টেন্ট টপিকস থাকে, সেই বিষয়গুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের জন্য আসে। তো এই মুহূর্তে আমাদের সেই এনালাইসিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলোর উপরে আমাদের গুছিয়ে যে রিভিশন নেওয়ার যে ব্যাপারটা, সেটা তারও থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের ওই বিষয়টা যদি আমাদের খেয়াল থাকে, আমার মনে হয় না সিলেবাস নিয়ে আর কারো কোনো সমস্যা হবে। অনেক ধন্যবাদ আশরাফ। স্বাভাবিকভাবেই এই রিভিশনের ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ থেকে যায়, যে আসলে অনেকেই মনে করে যে আসলে আমার এখন বোধহয় সব পড়ে ফেলা উচিত। বাট সবকিছু পড়ার থেকে যেই জিনিসগুলা ইতোমধ্যে পড়া হয়েছে সেই জিনিসগুলা বারবার করে রিভিশন দেয়াই মনে হয় এই মুহূর্তে সবথেকে বেশি কার্যকরী হবে। আর রিভিশন দেওয়ার পাশাপাশি যেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আছে সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যাতে করে কোনোভাবে বাদ না থেকে যায় সেটার দিকেও লক্ষ্য রাখাটা আমার মনে হয় সব দিক দিয়ে জরুরি। আর আরেকটা যেটা বিষয় আমি তোমার কাছে আরেকবার একটু জানতে চাইবো সেটা হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে কোনো কি বিশেষ স্ট্র্যাটেজি আছে? যে একটা চ্যাপ্টার বাছা, বাছা কিছু সিকিউ পড়লেই আসলে কাভার হয়ে যায়, এরকম কোনো ব্যাপার কি তুমি ফেস করেছিলে তোমার সময়? জি, অবশ্যই সিকিউর আপনার ব্যাপারগুলো থাকে। আমাদের যেহেতু বিভিন্ন সাবজেক্ট থাকে, তো আসলে সিকিউর কোয়েশ্চেন গুলো কিন্তু সেই সাবজেক্ট ওরিয়েন্টেড হয়ে থাকে। আচ্ছা। আপনি বাংলাতে যেভাবে সিকিউ লিখবেন, আপনি কিন্তু পরিণীতিতে সেভাবে সিকিউ লিখবেন হ্যাঁ, না। অবশ্যই। আবার আমাদের সমাজকর্ম, মনোবিজ্ঞান যেগুলা থাকে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকে কিন্তু পরিবর্তন করতে হয়। তো চ্যাপ্টারের আসলে বিভিন্ন জায়গা থাকে, কোর জায়গা থাকে, আচ্ছা, আচ্ছা, যেগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা সিকিউর ফর্মেট গুলো ধরতে পারি। আচ্ছা। এবং এইখানে কিন্তু আমি যেটা একটু আগে বলেছি যে টেস্ট পেপার এনালাইসিস ওইটা করলে কিন্তু আমাদের কোর কভার গুলা টপিক গুলা কভার হয়ে যাবে। সো আমরা আমাদের সেখান থেকে টপিক গুলো যদি ভালো করে আত্মস্থ করতে পারি, আমরা কিন্তু স্ট্র্যাটেজি গুলা বুঝতে পারবো যে কোনটা কতটুকু লিখতে হবে, কোন জায়গাটাকে আমাকে টাচ করতে হবে। এই বিষয়গুলো আমরা সেখানেই করতে পারবো। আচ্ছা, অর্থাৎ মানে মোটামুটি চ্যাপ্টারের কিছু কোর কনসেপ্ট জি, যদি তার ক্লিয়ার থাকে, সিকিউ আসলে যেভাবেই আসুক না কেন সে কিন্তু জি, চাইলেই গুছিয়ে অ্যান্সার করে আসতে পারবে। অনেক অবশ্যই। ধন্যবাদ আশরাফ তোমাকে। তো প্রস্তুতির জায়গাটা তো অবশ্যই দুশ্চিন্তার জায়গা এবং সেটা নিয়ে আমরা মোটামুটি একটা বেশ ভালো রকম গাইডলাইনই পেলাম। এবার পরবর্তী যে চিন্তাটা থেকে যায় যে আমার নেয়া প্রস্তুতি পরীক্ষার হল পর্যন্ত বা পরীক্ষার হলের দুশ্চিন্তায় কিন্তু পারা জিনিসও আমরা বেশ কিছু সময় ভুল করে আসি। তো সেই জায়গাটা কিভাবে করে আমাদের সুন্দরভাবে গুছিয়ে স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত সেই ব্যাপারে আমি কথা বলতে চাই জাওয়াদের কাছে। জাওয়াদ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ রায়হান। পড়াশোনা করেছি নটরডেম কলেজে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত আছি। তো ভাইয়া যে বিষয়টা বললেন, আসলে হলের ব্যাপারটা সবসময় আমাদের কাছে একটু আমরা যতই পরীক্ষা দেই না কেন, যতই আ অভিজ্ঞ হই না কেন, তারপরেও বারংবার আমাদের কাছে হল বিষয়টাই যেন নতুন। হ্যাঁ। তো হলের প্রেশারটা আসলে থাকবেই। আমি যদি আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি ভাইয়া, আমি আসলে আমার প্রস্তুতি যত বোর্ড পরীক্ষা দিয়েছি সববারই মোটামুটি ভালোই ছিল। তারপরেও কেন জানি মনে হতো না, আমি মনে হয় পরীক্ষায় গিয়ে এমসিকিউটা পারব না। সিকিউ মনে হয় ৭ টায় ৭ টা লিখতে পারব না।
তো এই ধরনের মানসিক প্রেশার আসলে থাকবেই এবং এটা কিছুটা ইতিবাচকও। কারণ এই ধরনের প্রেশার থাকলে আসলে বোঝা যায় যে আমার প্রস্তুতি হয়তোবা কিছুটা হলেও ভালো হয়েছে এবং এইটা আমাকে আসলে আমার ভালো ফলাফলের ক্ষেত্রে কাজে দিবে। তো আমি বলব যে এই মুহূর্তে আসলে খুব বেশি দুশ্চিন্তা করো না তোমরা এবং তার পরিবর্তে আসলে তোমরা যতটুকু পড়েছো সেটা বারবার পড়ো এবং নতুন করে কোনো কিছু না পড়ে যেটা যতটুকু পড়েছি, একটা অধ্যায়ে যদি আমি একটা টপিক বাদও দিয়ে ফেলি, তাহলে এটাকে আসলে এবং সেটা যদি বিগত বছরে বোর্ড পরীক্ষায় যদি না এসে থাকে, কোনোভাবেই এটাকে নতুন করে টাচ করা দরকার নেই। বরং আমরা যে বিষয়গুলো এসেছে, সেগুলাকে যদি বারবার একটু পড়ি, বারবার রিভাইজ করি, সিকিগুলা যদি খাতায় দিনে একটা হলেও যদি প্র্যাকটিস করি, আমার হাতে কিন্তু লিখাটা চলে আসছে। তো এই জায়গাগুলো দেখলে আসলে তোমার টেনশন কিছুটা থাকলেও আল্টিমেটলি কিন্তু তুমি তোমার আউটপুটটা কিন্তু হচ্ছে পরীক্ষায় দিতে পারবে। আচ্ছা, পরীক্ষা ভীতির যে জায়গাটা, এক্সাম হলের মধ্যে বসে থেকে যে ভয়ের দুশ্চিন্তার জায়গাটা, আমার মনে হয় এটা আসলে ওদেরও দুশ্চিন্তা করার খুব বেশি কিছু নাই। কেননা একদম ভাইয়া। ওরাও এসএসসি বোর্ড পরীক্ষা কিন্তু একদম। ইতিমধ্যে দিয়েছে। বেশিদিন আগেও না, ২ বছর আগের জি কথা। ভাইয়া। তো এছাড়া ওরা স্বাভাবিকভাবেও কলেজ লাইফে অনেক অনেক পরীক্ষা পরীক্ষা দিয়েছে। জি ভাইয়া। আর যদিও বা এবার অনেক কানাঘোষা শোনা যাচ্ছে পরীক্ষার হল নিয়ে, এবার অনেক বেশ কিছু নিয়মকানুন হুম, আমরা হুম, বোর্ড হুম। থেকে ঘোষণা শুনতে পাচ্ছি। বাট এখানে তোমার কাছে কি মনে হয়, নিজের প্রস্তুতি যদি ঠিক থাকে, হলের ব্যাপারে ভয় পাওয়ার কিছু আছে কিনা? একদমই না ভাইয়া। নিজের প্রস্তুতির উপরে আসলে ভাই কোনো কথাই নাই। আমাকে যদি আ ক্যারিবিয়ান দ্বীপেও যদি বসানো হয় একা, আমি ওখানে গিয়েও আমি আমার সর্বোচ্চটা দিতে পারব। তো আচ্ছা। এটা নিয়ে মানে কোনো টেনশন করার কোনো কারণই নেই। আর যেটা আসলে শোনা যায় সেটা কিন্তু আসলে প্রতি বছর একই থাকে। তো এবার যে বিষয়গুলো আসছে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় সেইমই ছিল। তো এটাকে নিয়ে আসলে খুব বেশি হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। তার পরিবর্তে নিজেকে একটু আ নিজের মস্তিষ্ককে একটু বিশ্রাম দেয়া, নিজেকে নিয়ে আরেকটু ভাবা আর পরীক্ষা আমি কিভাবে ভালো করতে পারি, সেই বিষয়টা নিয়ে যদি একটু চিন্তা করা যায় তাহলে মনে হয় আমার ভালো হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে জাওয়াদ। ধন্যবাদ ভাইয়া। তো আমরা দেখলাম যে আসলে এখন থেকে প্রস্তুতিতে কোন জিনিসগুলো আগে এখন রিভিশন করে ফেলা দরকার, বা পরীক্ষার হলে যা পড়েছি সে জিনিসটা জাস্ট কনফিডেন্স ধরে রেখে পরীক্ষার হল নিয়ে দুশ্চিন্তা না করে পরীক্ষার হলে মোটামুটি যেয়ে লিখে আসতে পারলেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট হয়তো চলে আসবে। তো এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে পরীক্ষার তো বাকি মাত্র ১০ দিন। এখনই আসলে আমার কোন সাবজেক্টটা পড়ে আগিয়ে রাখা দরকার? অর্থাৎ এখনই কি আমার বোর্ড পরীক্ষার ১ম পরীক্ষা, কথার কথা বাংলা ১ম পত্র দিয়ে পরীক্ষা শুরু। এখন কি তাহলে আমার বাংলা ১ম পত্রই পড়া উচিত? নাকি না, অন্যান্য যে জায়গাগুলোয় বা যে সাবজেক্টগুলোয় আমাদের দুর্বলতা আছে সেগুলো আগে কাটিয়ে নেওয়া উচিত? এই বিষয়ে কথা বলতে আমরা চলে যাচ্ছি সরাসরি নোবার কাছে। নোবা। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি নুবা সিদ্দিকা। ২০২৪ সালে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে আমি মানবিক বিভাগে এইচএসসি পাশ করেছি। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। তো পরীক্ষার ১০ দিন আগে তোমাদের সবারই মনে একটা ভীতি কাজ করছে যে কোন সাবজেক্টকে আমার বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, বা কোন সাবজেক্ট আমার মনে হচ্ছে যে আমি এটা পারবো। তো তোমাদের শুরুতে যে পরীক্ষাটা থাকবে, বাংলা ১ম পত্র যদি শুরুতে থাকে, আমি মানে সাধারণত বাংলা ১ম পত্র দিয়েই নরমালি বোর্ড পরীক্ষা শুরু হয়। তারপরও তোমরা রুটিনটা দেখে নিতে পারো। যেই সাবজেক্ট দিয়ে তোমাদের ফার্স্ট এক্সাম শুরু হবে, সেই সাবজেক্টটা তোমরা যদি খুব ভালো করে পড়ে থাকো, তাহলে তোমরা পরীক্ষার ঠিক ১-২ দিন আগে থেকে এটা রিভিশন স্টার্ট করতে পারো। তারপরে তোমাদের কোন পরীক্ষার আগে গ্যাপ বেশি, বা কোন পরীক্ষা পড়া তোমাদের খুব ভালো করে পড়াচ্ছে, এগুলা তোমরা একটু আইডেন্টিফাই করে যেগুলোতে তোমাদের দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোতে তোমরা একটু এফোর্ট দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ভাইয়া নুবা যেই কথাটা বলল আরকি রুটিনের বিষয়টা। তো আমি হচ্ছে আমার জায়গা থেকে বলব তোমরা যারা এইচএসসি ২৫ ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমরা সবাই আগে আরেকবার রুটিনটাকে একটু চোখ বুলিয়ে নাও। আচ্ছা, ওদের কারণ বোর্ড হ্যাঁ, পরীক্ষার বোর্ড রুটিনটা। পরীক্ষার রুটিনটাতে আরেকটু চোখ বুলিয়ে নাও। কারণ কি আ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তো আমার পরীক্ষার আগে আমার যতটুকু মনে আছে আমার ভূগোল পরীক্ষার আগে অনেকদিন একটা গ্যাপ ছিল। আচ্ছা, তো সেই গ্যাপের কারণে আমি যখন মানে ঠিক আমি যখন ১০ দিন আগে ছিলাম পরীক্ষার আগে, সেই জায়গাতে কিন্তু আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমি এখন ভূগোল পড়ব না। আমার ওখানে একটা ভালো একটা গ্যাপ আছে। গ্যাপ আছে। আমি আচ্ছা, ভূগোল না পড়লে চলবে। তো আরেকভাবে আমার কিন্তু পরিণতির আগে কিন্তু ভাই হচ্ছে ঐরকম বন্ধটা ছিল না। ছিল না। তো আচ্ছা। এই ১০ দিনের মধ্যে কিন্তু আমি পরিণতিটা আমাকে পড়তে হয়েছে। আচ্ছা, তো এটা আসলে খুবই হচ্ছে পার্সোনালাইজ ভেরি করবে যে তোমার আসলে কোন জায়গাটাতে ঘাটতি আছে। তো তুমি আসলে সেই জায়গাটা হচ্ছে একটু
আরেকটু ভালোভাবে দেখো যে আসলে তোমার কি ভূগোলে ঘাটতি আছে নাকি অর্থনীতিতে ঘাটতি আছে, বা আ একটা কথা মনে রাখবে, তুমি যদি এখন যদি কঠিন বিষয়গুলো যদি একটু চর্চা করে না রাখো, পরীক্ষা যত সামনে এগোতে থাকবে আমাদের কিন্তু মানসিক একটা যে উৎকণ্ঠা, ভয় বা ভয়, দুশ্চিন্তার দুশ্চিন্তা জায়গা। সেটা কিন্তু বাড়তে থাকবে। তো আচ্ছা। দুশ্চিন্তার সাথে কিন্তু আসলে ভয় কিন্তু হচ্ছে সমানুপাতিক। একদম, একদম একদমই সমানুপাতিক। তো তখন আসলে ওইগুলা আসলে ক্যাপচার করা খুব কঠিন হয়ে কঠিন যাবে। হয়ে যাবে। তো তোমরা আসলে এখন দেখবে ভালোভাবে যে আসলে কোন জিনিসগুলো আরেকটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা। আমি এখানে জাওদের সাথে আরেকটু এড করতে চাই। হ্যাঁ, অবশ্যই আশরাফ। বিষয়টা হচ্ছে আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি যখন পরীক্ষা দিয়েছি আমার নিজেরও ভয় ছিল। আচ্ছা। বাট আমি যখন ১ টা ২ টা পরীক্ষা আমরা যখন দেই, হু, হু। তখন কিন্তু আমি নিজে থেকে বুঝতে পারছিলাম যে ও আসলেই এটা তো স্বাভাবিক পরীক্ষা। এই পরীক্ষা আমি আগেও দিয়েছি। আরো আমি হয়তো ১০-১২ টা পরীক্ষা দিব। তো ২ টা ৩ টা পরীক্ষা পরে কিন্তু আমরা এমনি রিল্যাক্স হয়ে যাই। আচ্ছা, এক্সাক্টলি তো মানে হ্যাঁ, তো আপনি যদি ২-৩ টা পরীক্ষা দেওয়ার পর রিল্যাক্স হয়ে যাবেন, তাহলে এখন থেকেই সেটা প্র্যাকটিস করেন। আপনি আর এই এক্সাক্টলি মানে ভয়টা কেন পাবেন? ব্যাপারটা অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় যে হচ্ছে ১ম ২ টা ৩ টা পরীক্ষার পর পরীক্ষার হলে যাওয়াটাই একটা আনন্দদায়ক ব্যাপার হ্যাঁ, হয়ে যায় হ্যাঁ। যে ফ্রেন্ডরা মিলে যাবো। জি, নরমালি হয়তো কলেজ লাইফে এমন ফ্রেন্ডের সাথে দেখাও হয় নাই ২ বছরে, এক্সাক্টলি। পরীক্ষার হলে যেয়ে দেখা হয়ে যায়। জি তো হ্যাঁ, ওই আমি একটু যোগ করতে চাই। আমাদের পরীক্ষা যখন মাঝখানে গিয়ে বন্ধ হয়ে গেল, তখন ব্যক্তিগতভাবে আমি খুবই ভাইয়া হতাশ হয়েছিলাম। কারণ আচ্ছা, আমি ২-৩ টা পরীক্ষা দেওয়ার পরে আমার এত ভাল লাগতেছিল পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিতে ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ। তো সেই জায়গা থেকে ভাইয়া পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটু ছিল যে ভালোই তো লাগতেছে পরীক্ষা দিতে। তো আচ্ছা। ১ম এ যেরকম ধারণা ছিল আ মানে হলে গিয়ে অনেক প্রেশারে থাকবো। পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হবে, পারব না। এই ২-৩ টা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু বেশ হচ্ছে পরীক্ষার সেই হলের সাথে, বা আমার ফ্রেন্ডরা যারা হলে পরীক্ষা দেয়, পুরা এনভায়রনমেন্ট এর সাথে কিন্তু আমি খাপ খাইয়ে নিতে ম্যাচ পেরেছিলাম। করে হ্যাঁ, গেছে, হ্যাঁ। তো এটা আমাদের সবারই জীবনের ঘটনা আসলে। রেজাল্ট আসলে কারো ভালো, কারো জি খারাপ ভাইয়া। হয়তো মিলিয়েই হয়। বাট পরীক্ষার হলের এই এক্সপেরিয়েন্সটা কিন্তু ভয়ের পাশাপাশি একটা পর্যায়ে যেয়ে আনন্দদায়ক একটা আনন্দদায়ক। দিকে মোড় নিয়ে। তো এর পরবর্তীতে আমি আসলে যে কথাটা বলতে চাই মূলত সেটা হচ্ছে যে প্রস্তুতি, দুশ্চিন্তা সেগুলো কিভাবে কাটিয়ে উঠবো, এত সবকিছুর মাঝে আমরা আসলে নিজেদের খেয়াল রাখতে অনেক সময় ভুলে যাই। আমরা ভুলে যাই যে সুস্থ থাকাটা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়ে আমরা কথা বলব সরাসরি তালহার সাথে। তালহা। ধন্যবাদ ভাইয়াকে। আমি মোহাম্মদ তালহা। সবার প্রতি আসসালামু আলাইকুম। আমি এইচএসসি দিয়েছি ২৪ সালে নটরডেম কলেজ থেকে। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং এই যে একটা পরীক্ষার যুদ্ধ, এই যুদ্ধকে সফলভাবে উত্তীর্ণ হওয়ার এই যে একটা সক্ষমতা, সেই সক্ষমতা সম্বন্ধে আল্লাহ তাআলা আমাকে খুব ভালোভাবে ওই পথটাকে অতিক্রান্ত করেছেন। তো এই পথটা আসলে অতিক্রান্ত করতে গিয়ে অনেক কষ্টই হবে। মাঝে মধ্যে সুস্থতার অনেক বিঘ্নিত, অসুস্থতা থাকার যে একটা বিষয়টা, এই বিষয়টা নিয়ে অনেক বিঘ্নতা ঘটবে। বাট বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা রণক্ষেত্র। তো রণক্ষেত্র হচ্ছে আমাকে যেমন একটা সুস্থতার দিকটি ফোকাস করতে হবে, ঠিক অন্যদিকে আমাকে স্ট্র্যাটেজিও নিজেকে মেইনটেইন করতে হবে। স্ট্র্যাটেজি মেইনটেইন করতে গিয়ে যদি আমি অসুস্থতা হয়ে যাই বা অসুস্থতায় আক্রান্ত হই, তখন বিষয়টা আসলে স্ট্র্যাটেজি থাকে না। ওই বিষয়টা আসলে ভুল ডিসিশন হয় অনেক সময় লাইফে। যেমন আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে যে হচ্ছে একটা সময় যখন আমি এসএসসিতে প্রচুর পরিমাণে পড়ি, তো প্রচুর পরিমাণে পড়ার কারণে যে একটা প্রপার যে টাইম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে প্রপার একটা স্ট্র্যাটেজি এটা মেক করা আমার একটা ভুল ছিল। যার দরুন হচ্ছে আ বারবার হচ্ছে একটা সময়ের দীর্ঘ সময় ধরে পড়া, ব্রেইনকে রেস্ট না দেওয়া, ব্রেইনকে একটা আনরেস্ট পর্যায়ে নিয়ে যাওয়া। এই ওভারঅল বিষয়গুলাকে আমাকে একটা সময় ভালোভাবে সাফার করিয়েছে। তো আল্লাহ তাআলা এই ক্ষেত্রে একটা নেয়ামত দিয়েছিলেন যে বন্যার কারণে হয়তো পরীক্ষাটা পিছিয়ে ছিল। আচ্ছা। আমি জন্ডিসেও আক্রান্ত হয়েছি। তো আল্লাহ তাআলা সঠিক সময়ে আবার ঠিকই পরীক্ষাটা নিয়েছিলেন। আমি আবার পুনরায় লাইফে ফিরে যাই, সুস্থতা লাভ করি। তখন আসলে আমি স্ট্র্যাটেজিটা মেইনটেইন করি। যে আসলে সুস্থতাটা অনেক বড় বিষয়। যে আমি যখন পরীক্ষা দিব, তখন মানসিকভাবে যে আমার ভারসাম্যতা এটা হ্যাঁ, নির্ভর সুস্থতা করবে, বলতে হ্যাঁ, কিন্তু আসলে হ্যাঁ, শারীরিক, মানসিক মানসিক উভয় ধরনের উভয় ধরনের সুস্থতাটা এখানে ভারসাম্যতা। জরুরি। তো ওই ক্ষেত্রে তুমি যদি মানসিকভাবেই ভারসাম্য না থাকো, শারীরিকভাবে ভারসাম্যতা আস্তে, আস্তে হারিয়ে ফেলবে। অবশ্যই, তো এই অবশ্যই। ক্ষেত্রে মানসিকভাবে ভারসাম্য থাকতে অনেক সময় অনেকে অনেক অ্যাডভাইসই দিবেন। তো আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স ছিল আমাদের কলেজে যখন আমরা স্যারের কাছে পড়ি, তখন তিনি আমাদের বলছিলেন একবার যে, "দীর্ঘ সময় একটা পড়া যায়। তো দীর্ঘ সময় পড়ার একটা পদ্ধতি আছে। বিভিন্নভাবে বিভিন্ন জনের হচ্ছে বিভিন্ন মত থাকে। তবুও ১০-১৫ মিনিট হচ্ছে এরকমভাবে পড়া যে ব্রেইনকে এরকম অফার দেওয়া যে যাতে ১০-১৫ মিনিটের এই পড়ার মাধ্যমে আমি পরবর্তীতে তোমাকে একটা রেস্ট দিব। তো ব্রেইন এই ক্ষেত্রে প্রণোদিত হয় যে আমি তোমাকে ১০-১৫ মিনিট পড়ার ফলে
যে একটা সময় তোমাকে বিরতি দিব, এটারখানে ব্রেন নিজে থেকে প্রণোদিত হয়। ব্রেন তখন পূর্ব থেকে ওই বেশি 15 মিনিট সক্রিয়, অনেক হ্যাঁ, অ্যাক্টিভলি কাজ বেশি করে। অ্যাক্টিভলি কাজ আচ্ছা, করে। আচ্ছা। এরপর আরো একটা টেকনিক আছে যে হয়তো তোমরা অনেকে করবে, যে ব্রেন অনেক সময় আমরা যে ক্যাপচার করা শুরু করি, তো যেহেতু আমরা হচ্ছে ভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে, এরপর হচ্ছে আর্টসে, তো আমাদের মুখস্থ পার্টটা খুব বেশি। তো মুখস্থ পার্টের দিকটা দেখা যায় যে যখন আমরা মুখস্থ বেশি করা শুরু করি, তখন ব্রেন হচ্ছে ড্রাই করা শুরু করে। ব্রেন হচ্ছে শুষ্ক পর্যায়ে চলে যায়। তো ওই সময় অনেকে অফার করে যে তুমি হচ্ছে ১০-১৫ মিনিট গ্যাপ দিয়ে হচ্ছে একটু পানি খাও বা হচ্ছে একটু হাঁটাচলা করো। ওই হাঁটাচলা করার দরুন দেখা যাবে যে তোমার ব্রেনটা আবার পুনরায় রিক্রিয়েট হবে। মা-বাবার কাছে যাও, মা-বাবার কাছ থেকে একটু গল্প শোনো বা তাদের সাথে একটু হালকা টাইমিং করো, যেটা হচ্ছে তোমার ব্রেনটা আরো রিক্রিয়েট হয়। তো রিক্রিয়েট হওয়ার মাধ্যমে কি দেখা যাবে যে ব্রেনটা পুনরায় সক্রিয় হবে। তখন তুমি ওই ১০-১৫ মিনিট যেইভাবে হচ্ছে ব্রেইনে ক্যাপচার দিতে পারছিলা পড়ালেখা, ঠিক সেইভাবে হচ্ছে পুনরায় পড়ালেখায় ক্যাপচার করতে পারবে। বাহ! তো এই বিষয়টা। আর প্রার্থনার বিষয়টায় ঘাটতি না রাখাই ভালো। কারণ অনেক সময় প্রার্থনার ঘাটতির কারণে পরবর্তীতে আফসোস হয় যে হয়তোবা পড়েছি অনেক, আ মানে প্রার্থনার ঘাটতির এই কারণে, জায়গাটায় তো হ্যাঁ, আসলে সবসময় বড়রা বলে আসেন যে হ্যাঁ, দোয়া হ্যাঁ, এবং দাওয়া হ্যাঁ, ২ টাই লাগে। সো দাওয়া তো সেই আমাদের নিজেদের চেষ্টাগুলো। হ্যাঁ, এর সাথে দোয়া আমরা যেই ধর্মেরই আছি সৃষ্টিকর্তার কাছে হ্যাঁ, চাইতে হবে। এবং সৃষ্টিকর্তার আমি প্রতি সারা জীবনে নিজের ক্ষেত্রে এবং আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এই হুম, বিষয়টা সবসময় বলে আসছি আসলে যে একটা কথা মাথায় রাখতে হবে, যেই সময় যে আমাদের চাওয়ার সাথে সৃষ্টিকর্তার চাওয়াটা মিলে যায়, সে সময় অনেক কঠিন জিনিসও কিন্তু আসলে সহজ হয়ে হ্যাঁ, যায়। তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, খুব সহজেই এবং খুব সুন্দরভাবেই প্রস্তুতি গুছিয়ে আমরা ভালো একটা রেজাল্টের দিকে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। তো দেখতে আসলে অনেক পয়েন্টই আলোচনা হলো এবং আরো অনেক পয়েন্ট নিয়ে হয়তো সামনে আরো অনেক আলোচনা হবে। তো আজকের মতন আমরা বিদায় নিব। তবে বিদায় নেয়ার আগে কয়েকটা বিষয় আমি একেবারেই সংক্ষেপে একটু উল্লেখ করে নিতে চাই যে, এই মুহূর্তে স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের থেকে বেশি প্রেশারে কিন্তু আর কেউই নাই। সুতরাং আমি গার্ডিয়ানদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আমাদের সবার পক্ষ থেকেই যে, এই পরীক্ষা নিয়ে তারা যে পরিমাণ দুশ্চিন্তা কিংবা যে পরিমাণ ভয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমরা পেরেন্টসদের জায়গা থেকে বা যারা সিনিয়র আছি তাদেরকে গাইড করার মতন, তাদের জায়গা থেকে যেন আমরা কোনোভাবেই অতিরিক্ত প্রেশার তাদের উপর না চাপিয়ে দেই। যেই প্রেশারে বা যেই ভয়ে আমরা আসলে প্রত্যেক বছরই শুনতে পাই যে, একটা পরীক্ষা খারাপ দেওয়ার পরবর্তীতে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা হয়তো তার জীবনে কোনোভাবেই আমরা কেউ এক্সপেক্টও করি না। সুতরাং অতিরিক্ত চাপ আমরা যেন কেউ না চাপিয়ে দিই, বা যারা স্টুডেন্ট আছো তোমরাও বিন্দুমাত্র চাপ নিবে না। কেননা বোর্ড পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা। একটা পরীক্ষা কখনোই তোমার জীবনকে নির্ধারণ করে দিতে পারে না। তুমি এরকম অনেক মানুষ পাবে। ইনফেক্ট আমাদের মাঝে আজকে যারা উপস্থিত আছে তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বোর্ড পরীক্ষা এবং তার পরবর্তী ভর্তি পরীক্ষায় ২ টাতেই অনেক ভালো রেজাল্ট করেছে। আবার এমন মানুষও কিন্তু আজকেই উপস্থিত আছে যারা বোর্ড পরীক্ষায় আশানুরূপ ফলাফল না করার পরেও দেখা গেছে তারা ভর্তি পরীক্ষায় এত সুন্দর রেজাল্ট করেছে যে তাদের ওই রেজাল্টটা কিন্তু চাপা পড়ে গেছে। সুতরাং একটা পরীক্ষার গুরুত্ব ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পরবর্তী আরেকটা পরীক্ষা না আসে। সুতরাং তোমরা মাথায় রেখো যে বোর্ড পরীক্ষার অল্প কিছুদিন পরেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা আসতে যাচ্ছে। সুতরাং যারা যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েও যায়, দুশ্চিন্তা না করে ভর্তি পরীক্ষায় নিজেকে প্রমাণ করার সুযোগ কিন্তু তোমাদের জন্য থেকেই যাবে। আবার এটাও খুবই গুরুত্বপূর্ণ, কথার কথা ফার্স্ট পেপার খারাপ হলো, তুমি কিন্তু চাইলেই সেকেন্ড পেপার দিয়ে সেটা পুষিয়ে নিতে পারবা এবং এটা আমার মনে হয় তোমরা সবাই একমতও হ্যাঁ, হবা হ্যাঁ, এটার হ্যাঁ, সাথে। অবশ্যই ভাই। তো অবশ্যই। এভাবে করে আমরা সামনের দিনগুলোতে তোমাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। আলোচনা হবে, আড্ডা হবে। আর পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি অনেক বেশি গল্প মজাও হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।